নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর 15 দিনে ডব্লিউপি ক্র্যাক করার এই যে সিরিজ, এখানে আজ আমরা 150+ এক্সপেক্টেড জিআই বা রিজনিংয়ের থেকে কিছু অ্যারাউন্ড 30 জিআই আমরা কমপ্লিট করব। এর আগে আমরা অ্যারাউন্ড 40 ম্যাথামেটিক্স কমপ্লিট করেছি, প্রচুর জিকে কমপ্লিট করেছি গতকাল। আর এটা হচ্ছে থার্ড লেকচার। এই লেকচারের মাধ্যমে আমরা 150+ এক্সপেক্টেড জিআই থেকে প্রথম পার্টে 30টা মতো জিআই আমরা কমপ্লিট করব। এইভাবে কিন্তু আমরা সমস্ত জিআই, ম্যাথামেটিক্স এবং জিকে কমপ্লিট করে ফেলবো, যার মাধ্যমে কিন্তু আপনি অনায়াসে 70+ স্কোর করতে পারবেন ডব্লিউপি কনস্টেবলের এক্সামে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে একটু বলে দিই, এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছাচ্ছে আমি জানি না, তার কারণ এখন বর্তমানে ইউটিউবে একটু বাক চলছে, তো সেহেতু কিন্তু ইউটিউবের নোটিফিকেশান সবার কাছে যাচ্ছে না। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটা চারিদিকে একটু শেয়ার করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করার সাথে সাথে একটু লাইক করে দেবেন, তাহলে কিন্তু এই প্রবলেমটার একটু সলিউশন পাওয়া যায়। কারণ যতটা বেশি আপনি শেয়ার করবেন ততটা বেশি কিন্তু রিকমেন্ডেড হবে, নাহলে কিন্তু সাধারণ সমস্ত স্টুডেন্টের কাছে এটাই ভিডিওটা পৌঁছাচ্ছে না। তার কারণ এই 3 থেকে 4 দিন ধরে ইউটিউবে এই প্রবলেমটা শুরু হয়েছে। তো প্রত্যেকটা ইউটিউবার, বেশিরভাগই, প্রত্যেকটা না হলেও বেশিরভাগই ইউটিউবার কিন্তু এটা ফেস করছে। চলুন শুরু করা যাক। তো আমরা জিআইতে প্রথমে দেখব ভেন ডায়াগ্রাম থেকে। আমি আজকে অপশান আনিনি। আজকে জিআইতে অপশান যদি আমি দিতাম তাহলে একটা প্রবলেম হতো, আপনারা অনেক সময় অপশান দেখে এরকম অপশান দেখলেন, বিভিন্ন রকম অপশান দেখে কনফিউজ হয়ে গেলেন, বা অপশান দেখে আপনি টিক করলেন। আমি সবসময় স্টুডেন্টদের বলি যে জিআই সলভ করার সময় কখনও অপশানের দিকে আগে তাকাবেন না। প্রথমে জিআইটা সলভ করুন, সলভ করার পরে অপশানের সাথে মিলিয়ে দেখুন, যদি সেটা মেলে তখনই সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার। তো দেখুন, আজকে যে প্রথম ভেন ডায়াগ্রাম, তার যে প্রথম কোশ্চেন এখানে বলেছে সাহসী, সততা এবং বুদ্ধি। তিনটে কিন্তু মানব অর্থাৎ মানুষের 3টে গুণ। তো মানুষের এই 3টে গুণ, সাহসী, সততা এবং বুদ্ধি, একটা গুণের সাথে আরেকটার কিন্তু কোনো রকম রিলেশান নেই। তাহলে এই যে ভেন ডায়াগ্রামটা কী টাইপের হতো, যদি এটার ভেন ডায়াগ্রাম আঁকতাম তাহলে কিন্তু এই টাইপের ভেন ডায়াগ্রাম হতো, অর্থাৎ 3টে আলাদা আলাদা সার্কেল হতো। আশা করি বোঝা গেল। মানুষের 3টে গুণ, কিন্তু একটার সাথে আরেকটার কিন্তু কোনো রকম রিলেশান নেই। এবার যদি এখানে আরেকটা অপশান থাকতো, ম্যান বা ওম্যান বলে থাকতো, তখন কিন্তু আমরা এটাকে করতে পারতাম যে একটার সাথে এইরকমভাবে করতে পারতাম। একটা কোনো মানুষের সততা থাকতে পারে, বুদ্ধি থাকতে পারে, আবার এটাকে আরেকটুভাবে করা যেতে পারতো। যেমন ধরুন, এই দিক থেকে প্রত্যেকের কমন একটা জিনিস থাকতেই পারে। তো এই রকম হলে কিন্তু এটা করা যেতে পারতো, কিন্তু যেহেতু এখানে 3টে গুণের কথা শুধু বলা হয়েছে, সেহেতু আমাদের কিন্তু 3টে সেপারেট সার্কেল হবে, মনে রাখবেন। নেক্সট দেখুন, ইনডোর গেম, স্নুকার, ফুটবল। ইনডোর গেম বলতে কি, ঘরের ভিতরে যে গেমগুলো খেলা হয়, স্নুকার, ফুটবল। তো ফুটবল তো ইনডোর গেম নয়, ফুটবল বাইরে গিয়ে মাঠে গিয়ে খেলা হয়, কিন্তু স্নুকার কিন্তু ইনডোর গেম। স্নুকার যদি ইনডোর গেম হয় তাহলে কী হবে, ইনডোর গেমের মধ্যে স্নুকার পড়ে যাচ্ছে, কিন্তু ফুটবল তো বাইরের গেম, আউটডোর গেম, তাহলে ফুটবলটা বাইরে হচ্ছে। তো ভেন ডায়াগ্রাম এরকম হচ্ছে, এইটা তাহলে হচ্ছে ইনডোর গেম, এর মাঝে রয়েছে স্নুকার, আর ফুটবল হচ্ছে এর বাইরে। আশা করি বোঝা গেল। নেক্সট, হাঙর, মাংসাশী আর হায়না। হাঙর এবং মাংসাশী এবং হায়না, এর মধ্যে রিলেশন কোথায়? দেখুন, হাঙরও মাংসাশী, হায়নাও মাংসাশী। তাহলে আমরা যদি এই মাংসাশী আঁকি, তার মধ্যে কিন্তু হাঙর এবং হায়না দুটোই কিন্তু পড়ে যাবে। আমরা এই টোটালটা কী হলো, মাংসাশী, তার মধ্যে এরকম হাঙর এবং হায়না দুটোই পড়ে যাবে। নেক্সট দেখব, মটর জাতীয় শস্য, বাদাম এবং সয়াবিন। মটর জাতীয় শস্য, বাদাম এবং সয়াবিন কি? দেখুন, বাদাম এবং সয়াবিন দুটোই কিন্তু মটর জাতীয় শস্য। তাহলে মটর জাতীয় শস্য যদি এই যে টোটাল বড় সার্কেলটা হয়, তার মধ্যে এই বাদাম এবং সয়াবিন দুটোই পড়ে যাবে, কারণ বাদাম এবং সয়াবিন এরা নিজেরা এক এক টাইপের মটর জাতীয় শস্য। নেক্সট দেখব, এটাতে বলছে পাঞ্জাব, জলন্ধর, চেন্নাই। দেখুন, জলন্ধর কিন্তু পাঞ্জাবের একটি রিজিয়ন, তাহলে পাঞ্জাবের মধ্যে জলন্ধর, কিন্তু চেন্নাই তো পাঞ্জাবের নয়, বা জলন্ধরের কোনোটাই রিলেশন নেই। তাহলে চেন্নাই কোথায় রয়েছে? চেন্নাই এদিকে রয়েছে তামিলনাড়ুতে, তাহলে চেন্নাই আলাদা। পাঞ্জাবের মধ্যে জলন্ধর পড়ে যাচ্ছে আর চেন্নাই আলাদা। ভেন ডায়াগ্রাম আঁকলে আমরা এরকম আঁকতাম। তো এই হচ্ছে 5টা আমরা ভেন ডায়াগ্রাম দেখলাম। এবার আমরা একে একে করে নাম্বার সিরিজ, এই টাইপের সিরিজগুলো সলভ করব। তো দেখুন, এই যে কোশ্চেনগুলো ভেন ডায়াগ্রামের, আপনাদের সবসময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ভেন ডায়াগ্রাম সলভ করার সময় কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যেমন কি, কোনো জিনিসের মধ্যে কোনো জিনিস বললে সেই জিনিসটা বা সেই সার্কেলটার মধ্যে আরেকটা সার্কেল হবে। যদি 3টে সার্কেলের মধ্যে কোনো রকম রিলেশন না থাকে, তাহলে সার্কেলগুলো এরকম সেপারেট হবে। যদি কোনো দুটো সার্কেল তার সাথে রিলেশন থাকে, তাহলে এরকম হবে।
যদি তিনটে সার্কেল বা তিনটে টপিকের মধ্যে রিলেশন থাকে, একটার সাথে একটার অপরটার সাথে এরকম এরকম রিলেশন হবে। তো এইভাবে কিন্তু ভেন ডায়াগ্রামগুলো একটু আঁকতে হয়। আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে। তো আমি জাস্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যার মাধ্যমে আপনাদের কনসেপ্টগুলো মোটামুটি আরেকটু ক্লিয়ার হয়ে যায়। কোশ্চেনের টাইপ দেখে হয়তো ডিরেক্টলি এই কোশ্চেন আসবে না, কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু আপনারা পরীক্ষায় একদম হুবহু দেখতে পাবেন। নেক্সট দেখুন, নিম্নলিখিত সংখ্যা শ্রেণীগুলিতে একটি সংখ্যা অনুপস্থিত, প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন যা এই শ্রেণীটিকে সম্পূর্ণ করবে। দেখুন এটা খুবই ইজি কিন্তু একটু ট্রিকি। 100 থেকে 80-র মধ্যে প্রথমে ডিফারেন্স দেখুন। 100 থেকে 80-র মধ্যে ডিফারেন্স কত? 20, -20 হয়ে গেল। 80 থেকে 62-র মধ্যে ডিফারেন্স কত? এখানে -18 হয়ে গেল। এবার 62 থেকে এই 48, 62 থেকে 48 এর মধ্যে ডিফারেন্স কত? এখানে -14 হয়ে গেল। 48 থেকে 40, এখান থেকে 40, এটার মধ্যে ডিফারেন্স কত? -8। এবার এই প্যাটার্নটা একটু লক্ষ্য করুন, এখানে -2 কমেছে, এখানে -4 কমেছে, এখানে -14 থেকে 8 মানে কত? এখানে কত কমেছে? -6 কমেছে। তাহলে দেখুন -2, -4, -6, পরেরটা কত? -8 কমবে। তা -8 কমলে, -8 থেকে -8 কমলে কত হবে? 0 কমবে। তাহলে এই ক্ষেত্রে 0 কমবে, তাহলে 40-এর থেকে 0 বাদ দিলে কী হবে? এখানে 40ই কিন্তু হবে। আরেকবার আমি পেজটা ক্লিয়ার করে রিপিট করে দিচ্ছি। দেখুন 100 থেকে 80-র ডিফারেন্স 20, 80 থেকে 62-র ডিফারেন্স কত? 18, 62 থেকে 48-এর ডিফারেন্স 14, 48 থেকে 40-এর ডিফারেন্স 8। এবার দেখুন এর ডিফারেন্সগুলো বার করুন। এর ডিফারেন্স বার করলে দেখতে পাবেন এখানে 2, এখানে ডিফারেন্স 4, এর ডিফারেন্স 6, তাহলে এর ডিফারেন্স অবশ্যই 8 হবে। 8-এর থেকে 8 ডিফারেন্স কত? মানে 0। 40 থেকে 0 মাইনাস করলে এখানে জিজ্ঞাসার চিহ্ন স্থানে এখানে 40ই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে নিম্নলিখিত শ্রেণীতে ভুল পদটি নির্বাচন করুন। ভুল পদ কোনগুলো? দেখুন এর থেকে অতি সহজে বুঝতে পারছেন 5-এর সাথে 10-এর রিলেশান, 10-এর থেকে 14, 10-এর সাথে 9 রিলেশান, এই রিলেশানটা কিন্তু আমাদের ক্ষেত্রে পসিবল হচ্ছে না। তাহলে আমরা একটা করে গ্যাপ দেখে দেখব। দেখুন 5-এর থেকে 9 কত বাড়ছে? +4, 9-এর থেকে 11 +2, 11-এর থেকে 15 +4, 15-এর থেকে 16 +1। দেখুন এখানে একটু গণ্ডগোল হয়ে গেল। এবার আমরা তাহলে এই সিরিজটা চেক করবো, সেকেন্ডটা চেক করবো। 10-এর থেকে 14 হলে আমাদের +4 হচ্ছে, 14 থেকে 16 হলে +2 হচ্ছে, 16 থেকে 20 হলে +4 হচ্ছে, আবার 20 থেকে 22 +2 হচ্ছে। অর্থাৎ +4 +2 একটা করে গ্যাপে +4 +2 এইভাবে বাড়তে থাকছে। তাহলে এই ক্ষেত্রেও একই রকমভাবে হবে 1 3, এইরকম 1 3 5 7-এর সাথে এরকম রিলেশন হবে। তো +4 +2 +4, পরেরটা এখানে তাহলে +2 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন +1। তাহলে এখানে 16টাই কিন্তু তাহলে রং পদ বা ভুল পদ, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখব, একটি ক্রম দেওয়া হয়েছে যাতে একটি বর্ণজোড়া অনুপস্থিত, প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্প নির্বাচন করুন যা এই ক্রমটিকে সম্পূর্ণ করবে। অর্থাৎ এই 4টে দেওয়া রয়েছে, পরবর্তী পথ নির্বাচন করতে বলছে। এবার দেখুন এই টাইপের যখন আমরা জিআই সলভ করবো তখন আমাদের প্রথম যে সংখ্যা রয়েছে বা প্রথম যে নাম্বার রয়েছে বা প্রথম যে ডিজিট বলতে পারেন, লেটার বলতে পারেন, অ্যালফাবেট বলতে পারেন, যেটাই থাকুক না কেন, প্রথমটার সাথে দ্বিতীয়টার প্রথমটা তুলনা করতে হবে, তার সাথে তৃতীয়টার প্রথমটা তুলনা করতে হবে, তার সাথে চতুর্থটার প্রথমটা তুলনা করতে হবে, সেই বেসিসে আমাদের পঞ্চমটার প্রথমটা বার করতে হবে। যেমন দেখুন এখানে এর সাথে ই রিলেশন কি? এর সাথে ই +4 করলে এস থেকে ইতে চলে যাচ্ছি। আবার দেখুন ই থেকে আইতে যেতে গেলেও +4, আই থেকে ওতে যেতে গেলে কত? আই 9 রয়েছে আর ও 15তে রয়েছে, তাহলে +6। পরেরটা তাহলে +6 করতে হবে। দুটো পরপর +4 রয়েছে, তাহলে দুটো পরপর +6 থাকবে। তো +6 করলে ও থেকে +6 কত হয়? 21। 21 মানে কত? 21 মানে ইউ। আর সেকেন্ডটা বার করতে গেলে আমাদের সেকেন্ড লাইনটা দেখতে হবে। এফের থেকে এল, দেখুন এফের থেকে এল +6, এলের থেকে আর +6, আর 18, এল 12। এবার 18 থেকে এক্স +6, এটা কিন্তু +6 আকারেই বাড়ছে, এটা কম বেশি হচ্ছে না। তারপরেরটাও নিশ্চয়ই +6 বাড়বে। +6 বাড়লে এক্সের থেকে +6 কত? এক্স 24 নাম্বারে রয়েছে, +6 করলে 30 হয়ে যাচ্ছে। আর আমরা জানি 26-এ শেষ হয়ে যাচ্ছে, 26 জেড রয়েছে, তাহলে ABCD। তাহলে কারেক্ট আনসার কী হবে? UD। আশা করি বোঝাতে পারলাম। এর থেকে ই +4, ই থেকে আই +4,
আই থেকে ও +6, তাহলে পরেরটা অবশ্যই +6 হবে, যেহেতু দুটো পর +4 রয়েছে, তারপরে দুটো নিশ্চয়ই +6 হবে। আর ওপরেরগুলো সেকেন্ডটায় প্রত্যেকটার ক্ষেত্রেই +6 হচ্ছে, তাহলে +6 করতে করতে ইউডি হয়ে যাচ্ছে। তো আপনাদের এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে অবশ্যই প্রত্যেকটা অ্যালফাবেটের নাম্বার মনে রাখতে হবে, কত নাম্বারে কে রয়েছে। যেমন ধরুন আমি বলে দিচ্ছি, আমার সামনে কোনো কিছু খোলা নেই, আমি বলে দিচ্ছি, যেমন ধরুন এ 1 নম্বরে, বি 2 নম্বরে, এরকম তো বললেই বলা যায়। কিন্তু দেখুন আমি যে কোনো একটা নাম্বার বলছি, কিউ 17 নাম্বারে, এইরকম আপনাদের কিন্তু পুরোপুরি মুখস্থ। আর 18 নাম্বারে, U21-এ, V22-তে, এরকম কিন্তু আপনাদের মুখস্থ চাই। Y25-এ, এগুলো প্রত্যেকটা মুখস্থ চাই। আর যদি আপনাদের মুখস্থ করা সম্ভব না হয়, আমি একটা ফ্রেশ পেজে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ক্যালকুলেট করবেন। আপনারা কিন্তু এইভাবে লিখে নেবেন, এইভাবে আপনারা পরপর লিখে নেবেন, A B C D E F G H I J K L M। এখানে এমে গিয়ে ফার্স্ট লাইন শেষ করবেন, আবার সেকেন্ড লাইন শুরু করবেন এই পাশ থেকে, ডান পাশ থেকে, N O P Q R S T U V W X Y Z। এইটা করলে আপনার একটা সুবিধা হবে, এবার আপনি নাম্বারিং করে নিলেন 1 2 3 4, এটা নাম্বারিং করে নিলেন। এবারে দেখবেন এইভাবে আপনি যদি একটা করে দাগ দিয়ে দেন, এই যে এর অপোজিট জেড, বি এর অপোজিট আপনি ওয়াই পাবেন, সি এর অপোজিট এক্স পাবেন, ডি এর অপোজিট ওয়াই। তো এরকমগুলো এগুলো যেটার ওপরে যেটা রয়েছে সেটা আরেকটার অপোজিট, অর্থাৎ ওপরে নিচে একটা অপরটার অপোজিট। বা যদি এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে, আমি আরও কয়েকটা এক্সাম্পলের সাথে যা যে দেখাবো, এগুলো এই টাইপের কোশ্চেন থাকবে। হয়তো বলে দেবে ডিএমকিউ যদি সমান সমান হয়ে যায় WN আর WN হয়, তাহলে ABC সমান সমান কত? দেখুন, ডি এর অপোজিট ডব্লু, এম এর অপোজিট এন, কিউ এর অপোজিট জে। দেখুন, ডি এর অপোজিট ডব্লু এই যে, এম এর অপোজিট এন, আর কিউ এর অপোজিট এই যে জে, কিউ এর অপোজিট জে। তাহলে ABC কত হবে? এর অপোজিট জেড, বি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট এক্স। এভাবে কিন্তু আপনার অঙ্ক করতে দেবে বা জিআই সলভ করতে দেবে। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। অথবা আরেকটা জিনিস মনে রাখতে পারেন, এইভাবে মনে না রাখলেও আরেকটা জিনিস মনে রাখতে পারেন, আপনার যদি নাম্বারিংগুলো মুখস্থ থাকে, তাহলে দুটোর যোগফল যদি 27 হয়, তাহলে অবশ্যই দুটি অ্যালফাবেট একটি অপরটির অপোজিট। যেমন ধরুন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ভি 22 আর ই 5, দুটোর যোগফল কত? 27। সবসময় কিন্তু 27 হবে। দুটো সংখ্যার যোগফল যদি সবসময় 27 হয়, তো সবসময় কিন্তু সেটা হবে একটা আরেকটার অপোজিট। তো এটা একটু মাথায় রাখবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। নেক্সট দেখুন, একটি ক্রম দেওয়া হয়েছে যাতে একটি বর্ণজোড়া অনুপস্থিত, প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্প নির্বাচন করুন যা এই ক্রমটিকে সম্পূর্ণ করবে। তো এখানে প্রথমে রয়েছে পিসি, তারপরে রয়েছে RZ UV, এখানে জিজ্ঞাসা চিহ্ন, তারপর ডিকে। এবার দেখুন, আমাদের আগেরটার মতো প্রথমটার সাথে প্রথমটার রিলেশন তৈরি করব। পির সাথে আর রিলেশন কি? পি রয়েছে 16 নম্বরে, আর রয়েছে 18 নম্বরে, তাহলে +2। আর 18, ইউ 21, তাহলে +3 হচ্ছে। তাহলে এইভাবে এক এক করে আমরা দেখতে পাচ্ছি বাড়ছে। এক এক করে বাড়লে আমরা তো পরেরটা তাহলে +4 করব। +4 করলে কত হবে? U21 +4 করলে এটা হবে ওয়াই হচ্ছে। এবার ওয়াইয়ের সাথে +5 করলে আপনারা একবার চেক করে নিতে পারেন, পরেরটাও চেক করে নেবেন। পরেরটার সাথেও তাহলে 1 বাড়বে, 4-এর সাথে 1 যোগ করলে 5 হবে। ওয়াইয়ের সাথে +5 যোগ করলে, ওয়াই তো 25, 25-এর 5 30 হয়ে যাবে। আর 26 শেষ হচ্ছে অ্যালফাবেট, তাহলে আরও 4 হচ্ছে। তাহলে 4-এ কী রয়েছে? ডি। তো অবশ্যই ঠিক আছে, ম্যাচ করে যাচ্ছে। পরেরটার ক্ষেত্রে সির সাথে জেড। সির সাথে জেড মানে কি? 3 এখানে বিয়োগ হচ্ছে, দেখুন জেডের থেকে বি, জেডের থেকে ভি আসলে জেড কত রয়েছে? 26-এ রয়েছে, ভি রয়েছে 22-এ, তাহলে -4 হচ্ছে। ভি থেকে তাহলে -5 হবে, ভি 22-এ রয়েছে, তাহলে -5 করলে কত হবে? 22-এর থেকে -5 করলে আমরা পাবো 17, আর 17-তে কী রয়েছে? 17 রয়েছে কিউ। এবার আমরা ডবল চেক করার জন্য কিউয়ের থেকে -6 বিয়োগ করবো, কারণ এক এক করে কমতে থাকছে। তো 17 থেকে -6 করলে আমরা 11 পাবো, আর 11-তে কে রয়েছে। দেখুন, আশা করি বোঝা যাচ্ছে। এই টাইপের কোশ্চেন কিন্তু আপনাদের সলভ করতে হবে, খুবই ইজি থাকে এই টাইপের কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো খুবই ইজি ছিল। এবার আমার কাছে এমনি সামনে কোনো কিছুই করা নেই, যে আমি জাস্ট আপনাদের সামনেই কোশ্চেনটা ফার্স্ট সলভ করছি। জাস্ট আমি কোশ্চেনগুলো বেছে বেছে এনেছি, নাম্বার সিরিজ, তারপর বিভিন্ন রকম অ্যালফাবেটিক্যাল সিরিজ, এই সিরিজ থেকে বেছে বেছে কোশ্চেনগুলো এনেছি। জাস্ট এখন আপনাদের সামনে আমি সলভ করছি, কিন্তু আমার সামনে কোনো কিছু করা নেই এখন। নেক্সট চলুন, নিম্নলিখিত শ্রেণীতে ভুল পদটি নির্বাচন করুন। ভুল পদ এখানে নির্বাচন করতে বলা হয়েছে। এই পদটা আমরা একটু আগেই দেখলাম, একই কোশ্চেন ডবল করে আমি দিয়ে ফেলেছি, যাই হোক এটা বাদ দিন। নেক্সট দেখব, বলছে দেখুন
এটা কোডিং ডিকোডিংয়ের মধ্যে এই টাইপেরই থাকে। কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় বিকে 25 হিসেবে লেখা হয়, বলকে 81 হিসেবে লেখা হয়, তবে সেই সাংকেতিক ভাষায় আর্থকে কীভাবে লেখা হবে? দেখুন, বিকে 25 হিসেবে লেখা হচ্ছে, অর্থাৎ কি বি এর অপোজিট কত? বি তো 1 নম্বরে 2 রয়েছে, বি হচ্ছে 2, বি এর অপোজিট কত? 25। বি এর অপোজিট হচ্ছে ওয়াই, আর ওয়াই এর মান কত? 25। আমি যেটা একটু আগে দেখালাম অপোজিটের দ্বারা, দেখুন বি এর অপোজিট ওয়াই, আর ওয়াই কিন্তু 25। তাহলে বল তাহলে 81 করে হচ্ছে, বি এর অপোজিট 25, এর অপোজিট তাহলে কত হবে? 26। জেড এর অপোজিট জেড, তাহলে 26 হবে। এল এর অপোজিট হবে ও, ও কত? ও 15, আর এল এর অপোজিট আবারও 15, 15 15 30, আর 30 আর 50 81। দেখুন এই চারটে যোগ করলে 25 যোগ 26 যোগ 15 যোগ 15, এগুলো যোগ করলে আপনি পেয়ে যাচ্ছেন 81। সেম ওয়েতে আপনাকে ই এ আর টি এইচ এর অপোজিটগুলো যোগফল বার করতে হবে। তাহলে আমরা দেখে নেব ই এ আর টি এইচ এগুলোর অপোজিট কী কী আছে, চলুন দেখা যাক। ই এর অপোজিট ই কত নম্বর রয়েছে? আমরা আরেকটা প্রসেস যেটা বললাম, দুটো যোগফল যখন 27 হবে, বি তো 2 এ, তাহলে 25 কখন হবে? যখন দুটো যোগফল 27 হবে তখনই অবশ্যই 25 হবে, অপোজিট যদি হয়। তাহলে এখানে আর্থের ক্ষেত্রে দেখতে গেলে ই রয়েছে 5 নম্বরে, তাহলে ই এর অপোজিট কী হবে? ই এর অপোজিট হবে ভি, আর ভি মানে কত? এগুলো 27 থেকে আপনি বিয়োগ করতে পারেন, 27 থেকে 5 বিয়োগ করলে কত? 22। 27 থেকে এর মান কত? 1 বিয়োগ করলে 26, আর এর মান 18, 27 থেকে 18 বাদ দিলে 9, আর 27 থেকে টি এর মান 20 বাদ দিলে 7 হচ্ছে, আর 27 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? এস হবে, এস এর মান 19। এবার এগুলো যোগ করে দিন, কারেক্ট আনসার যেটা সেটাই। তো 9 আর 7 16, এদিকে 16 আর 19 কত? 35, 35 আর 40 75, 75 আর 8 83 এখানে কারেক্ট আনসার হবে। এইভাবেই কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। আরেকবার রিপিট করছি, বি এর অপোজিট কত? ওয়াই, আর ওয়াই সমান 25। তো বি এর অপোজিট, এর অপোজিট, এল এর অপোজিট, এল এর অপোজিট, এগুলো বার করে প্রত্যেকটা যোগ করে দিয়েছি। সেম ওয়েতে আমাদের ই এ আর টি এইচ এর অপোজিটগুলোর নাম্বারটা বার করে আমাদের যোগ করতে হবে, তবেই কিন্তু আমরা কারেক্ট আনসার এখান থেকে পেয়ে যাব। এইভাবেই আমাদের কোশ্চেনগুলো সলভ করতে হবে। নেক্সট দেখব, কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ডিএনকে লেখা হয় 23 22 13, তবে পিই এ আর এলকে কীভাবে লেখা হবে? এখানে দেখুন একই রকম অপোজিট দিয়ে দেওয়া রয়েছে। ডি কত? ডি রয়েছে 4 নম্বরে, ডি 4 নম্বরে, তাহলে ডি এর অপোজিট কত? 27 মাইনাস 4 23 হবে। দেখুন ডি এর অপোজিট 23 ডব্লু। ই কত? ই রয়েছে 5 নম্বরে, তাহলে ই এর অপোজিট কত হবে? 27 মাইনাস 5 22, একই জিনিস রয়েছে। এন কত? এন 14, তাহলে এন এর অপোজিট কত হবে? 27 মাইনাস 14 13। তো অর্থাৎ এর অপোজিটগুলো এক একটা করে দেওয়া রয়েছে। তাহলে পি এর অপোজিট কত? পি 16 নম্বরে রয়েছে, পি এর অপোজিট তাহলে হবে 11। ই কত? ই 5 নম্বরে রয়েছে, ই এর অপোজিট তাহলে 27 মাইনাস 5 কত হচ্ছে? 22 হচ্ছে। এ কত? এর মান 1, তাহলে 27 মাইনাস 1 26। আর কত? আর এর মান 18, 27 মাইনাস 18 9, আর এল কত? 12, 27 মাইনাস 12 সমান 15। তাহলে কারেক্ট আনসার কী হবে? 11 12 26 9 15। এইভাবেই কিন্তু আমাদের পরপর করে বার করতে হবে। নেক্সট, কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কিউকে 17 হিসেবে লেখা হয়, অর্থাৎ আমরা জানি কিউ এর মান 17, কিউ এর মান তো অ্যাকচুয়ালি 17, অপোজিট নয় কিন্তু এখানে কিউ এর মান অ্যাকচুয়ালি 17, তাহলে কিউ ডব্লিউ ই আর টি ওয়াই, কিউ ডব্লিউ ই আর টি ওয়াইকে 108 হিসেবে লেখা যেতে পারে, তবে সেই সাংকেতিক ভাষায় এটাকে কীভাবে লেখা যাবে? দেখুন খুবই ইজিলি আমরা বুঝতে পারছি, এত বড় সংখ্যা যখন দেওয়া রয়েছে, অবশ্যই এখানে 6টা রয়েছে, এখানে 3টে রয়েছে, আমরা তাহলে এইভাবে মান বার করতে পারছি না, সবগুলোর গুণফল বা ওই নাম্বারগুলো বসিয়ে দিলে নিশ্চয়ই 108 আমরা পাবো না। তবে আমরা যদি এই নাম্বারগুলোকে যোগ করি তাহলে হয়তো 108 পেতে পারি। দেখুন আমার কাছে আপাতত করা নেই, আমি একটু চেক করে দেখব করা যায় কিনা। চলুন আপনাদের সাথে করে দেখব। কিউ এর মান কত? 17, ডব্লিউ এর মান কত? ডব্লিউ এর মান 23, ই এর মান কত? 5, আর এর মান কত? 18, টি এর মান কত? 20, আর ওয়াই এর মান কত? 25। ক্যালকুলেট করে দেখা যায় 17 আর 23 40 45, 45 আর 25 50 আর 20 70, 20 90 108। অ্যাকচুয়ালি একদম কারেক্ট হচ্ছে 108। এই টাইপের জিআইগুলো কিন্তু এভাবে সলভ করতে হয়। দেখুন এইগুলোর যোগফল 108 পেয়ে গেছি, তাহলে এইটার মান বার করতে গেলে এইগুলোর প্রত্যেকটা নাম্বারে যোগ করতে হবে আমাদের। তো চলুন চেক করে দেখা যাক কত আমাদের অ্যান্সার বার হয়। তো জেড এর মান কত? 26, ইউ এর মান 21, সি এর মান 3 যোগ 3 8, এইচ এর মান 8, আই এর মান 9, এন এর মান 14 এবং আই এর মান 9। চলুন দেখা যাক এবার যোগ করলে কত হচ্ছে।
26 আর 21 47 আর 3 50 আর 3 53 আর 8 61 আর 9 70 আর 14 কত হচ্ছে 70 আর 14 84 আর 9 93। কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে 93 হবে, 93 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব, কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মোবাইলকে 46295 হিসেবে লেখা হয়, তবে র্যাম্প্যান্টকে কোন সাংকেতিক ভাষায় লেখা হবে? দেখুন আমরা মোবাইল আমরা জানি না এটা কীভাবে করা হয়েছে, যোগ করা হয়েছে, নাম্বার বসানো হয়েছে। দেখুন এম তো 13, এখানে 313 নেই, তাহলে কীভাবে করা হয়েছে চলুন একটু চেক করে দেখা যাক। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি, এম এর মান 13, ও এর মান 15, বি এর মান 2, আই এর মান 9, এল এর মান 12, ই এর মান 5। এবার একটু লক্ষ্য করুন, আমরা যদি এই ডিজিট দুটোকে যোগ করি, 3 যোগ 1 4 পাচ্ছি, 5 যোগ 1 6 পাচ্ছি, 2টা এমনই বসে গেছে, অর্থাৎ সিঙ্গেল ডিজিট বসবে। তাহলে সিঙ্গেল ডিজিট পেতে গেলে আমাদের কী করতে হবে? দুটো করে যোগ করতে হবে। এখানে 1 যোগ 2 3, এখানে 3 পাচ্ছি আর 5টা বসে গেল। সেম ওয়েতে আমাদের কিন্তু এটাও করতে হবে। তাহলে র্যাম্পানটা কীরকমভাবে করতে হবে? আগে আমি এই র্যাম্পান্টের ডিজিটগুলো লিখে নিই। আর 18, এ 1, এম 13, পি 16, এ 1, এন 14, টি 20। তাহলে কারেক্ট আনসার কী হবে? 8 যোগ 1 9, 1 তো সিঙ্গেল ডিজিট রয়েছে তাহলে 1 বসে গেল, 3 যোগ 1 4, 1 যোগ 6 7, 1 সিঙ্গেল ডিজিট বসে গেল, 1 যোগ 4 5, আর 2 যোগ 0 2। তাহলে এটাই কিন্তু কারেক্ট আনসার হবে। 9 1 4 7 1 5 2, 9 1 4 7 1 5 2। আচ্ছা আমি একবার চেক করে নিই, জাস্ট সেকেন্ড। আচ্ছা 9 1 4 7 1 5 2 একদম কারেক্ট। তো এটাই কিন্তু আমাদের এইভাবে সলভ করতে হবে। অর্থাৎ আমরা কী করলাম, এখানে প্রত্যেকটা সংখ্যার যে ডিজিটগুলো বা নাম্বারগুলো সেটা আমরা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে যেগুলো সিঙ্গেল ডিজিট সেগুলো আমরা যোগ করব না, কিন্তু যেগুলো ডবল ডিজিটের নাম্বার সেই ডবল ডিজিটগুলো যোগ করলাম, যে মানটা পেলাম সেটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। আর এর মান 18, এর মান 1, এম এর মান 13, তেমনই এই ডবল ডিজিটগুলো আমরা যোগ করেছি। 8 যোগ 1 9, 1 বসিয়ে দিলাম, 3 যোগ 1 4, 6 যোগ 1 7, 1 বসিয়ে দিলাম, 1 যোগ 4 5, 2 যোগ 0 2। এইভাবেই কিন্তু করতে হবে। নেক্সট দেখব, কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফোনকে QOPIF হিসেবে লেখা হয়, সেই সংকেতে গ্লাসকে কীভাবে লেখা হবে? দেখুন এখানে আমরা কিন্তু ডিরেক্টলি কোনো রকম রিলেশন পাচ্ছি না। পি এর সাথে কিউ আমরা কত পাচ্ছি? ডিফারেন্স কত? PQ +1 করলে পাচ্ছি, এইচের সাথে ও করতে গেলে সেটা কিন্তু +7 হয়ে যাচ্ছে, +1এর পর +7। আবার ও এর থেকে পি করতে গেলে সেখানে আবার +2। আমরা কোনো রকম ডিরেক্ট রিলেশন পাচ্ছি না। তাহলে এগুলো সহজে করার জন্য আমরা একটু লিখে নেব। তাহলে এর নিচে লিখতে হয় এইগুলো সলভ করার জন্য PHONE আমি লিখে নিলাম পরপর। তাহলে এর নিচে আমরা লিখে নেব QOPIF। তো ফার্স্টের এগুলো আমরা দেখলাম এভাবে মিলছে না, তাহলে আমরা একবার চেষ্টা করব প্রথমটা এবং লাস্টেরটা চেষ্টা করবো। এবার প্রথমটার সাথে লাস্টেরটা কোনো রকম রিলেশন বেরোচ্ছে কিনা। P16 F6 অর্থাৎ 10 বিয়োগ করলে হচ্ছে, কিন্তু এখানে আবার হচ্ছে না। এখানে দেখুন ই রয়েছে, এখানে কিউ রয়েছে, এখানে হচ্ছে না। তো আমরা এবার ফার্স্ট 3টে করে চেক করে দেখব। পি এর সাথে পি মিলে যাচ্ছে কিন্তু ও এর সাথে কিউ মিলছে না। এই 3টে চেক করে দেখব, ও এর সাথে এফ মিলছে না, পি এর সাথে ই মিলছে না, কোনো রকম রিলেশন বেরোচ্ছে না। তাহলে আমরা দেখুন এখানে 5টা রয়েছে, মাঝেরটা বাদ দিয়ে প্রথম দুটোর সাথে রিলেশন তৈরি করার চেষ্টা করব। এইভাবে কিন্তু আমাদের ধাপে ধাপে এই টাইপের জিআইগুলো সলভ করতে হয়। আপনি হয়তো এতক্ষণে বার করে ফেলেছেন, আমারও মাইন্ডে আপাতত ক্যালকুলেশনে হয়ে গেছে এবং আমিও বার করে ফেলেছি, কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি কীভাবে এগুলো আমরা ধাপে ধাপে চেক করব। দেখুন ও এর সাথে পি এর রিলেশন যাই হোক আমরা বার করে দেবো, কিন্তু এইচের সাথে কিউ, এইচ কত 8, কিউ 17, 9 যোগ করতে হচ্ছে, পি এর সাথে রিলেশন হচ্ছে না। এন এর সাথে এফ এর রিলেশন, আই এর সাথে রিলেশন হচ্ছে না। তাহলে আমরা দেখুন এই যে প্রথমটা এবং শেষেরটা যদি বাদ দিয়ে দিই, মাঝের 3টে দেখুন, এইচের সাথে আই +1, এন এর সাথে ও +1, ও এর সাথে পি +1। অর্থাৎ এই কোনাকুনি এরকম সোজা কিন্তু +1 করে দিলে আমরা কিন্তু নিচেরগুলো পেয়ে যাচ্ছি। আর বাকি দুটো পি এর সাথে আপনি +1 করুন, ই এর সাথে +1 করুন, বেরিয়ে যাচ্ছে কিন্তু। এইভাবেই কিন্তু আমাদের সলভ করতে হবে। আরেকবার রিপিট করছি, মুছে দিই একবার। এই টাইপের জিআইগুলো কিন্তু একটু ট্রিকি থাকে, তো ট্রাই করতে হবে। PHONE দেওয়া রয়েছে, QOPIF। এই জিআইগুলো আপনি তখনই ভালো করতে পারবেন যখন আপনার একটা নির্দিষ্ট পরিমাণ প্র্যাকটিস আপনি কমপ্লিট করে ফেলবেন। দেখুন আমরা যদি PQ আর এই যে EF লাস্টের দুটো বাদ দিই, মাঝেরগুলো যদি নিই, দেখুন এইচের সাথে কোনাকুনি +1 করলে হচ্ছে, এন এর সাথে কোনাকুনি +1 করলে ও হচ্ছে, এন 14 নম্বরে রয়েছে, ও 15 নম্বরে, তাহলে +1 করলে হয়ে যাচ্ছে। এইচ 8, আই 9তে রয়েছে, তাহলে +1 করলে হচ্ছে, ও 15তে রয়েছে,
P16-তে রয়েছে, তাহলে +1 করলে এরকম হয়ে যাচ্ছে। আর এগুলো সরাসরি +1 করলেই আমরা পেয়ে যাচ্ছি, এখানেও +1 করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা রিলেশনটা পেয়ে গেছি। সিম্পল ওয়েতে আমাদের এবার বার করতে হবে গ্লাস। তাহলে কি হবে, গ্লাসটাকে আমরা সেম ওয়েতে লিখে ফেলবো GLASS। তো আমরা প্রথম এবং শেষটা বাদ দেবো, কারণ প্রথম এবং শেষটার সাথে +1 করে দেবো। জি এর পরে কী রয়েছে, জি এর পরে নিচে এইচ হবে, এস এর পরে কী রয়েছে, টি রয়েছে। এবার দেখুন এল এর সাথে +1 হবে, এই জায়গাটায় এল এর সাথে +1, এল 12 +1 করলে 13, 13-তে এম রয়েছে, এস 19, এসের সাথে +1 করলে কত হবে 20, 20-তে কী রয়েছে টি, এই পজিশনে টি। আর এ এখানে রয়েছে, এর সাথে +1 করলে হবে বি, এইটাই কারেক্ট অ্যান্সার হবে। HTBMT, আমি একবার জাস্ট চেক করে নিই, HTBMT একদম কারেক্ট। নেক্সট দেখবো আমরা কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় HNGERকে MZGQDF হিসেবে লেখা হয়, সেই ভাষায় অ্যাক্টিভকে কীভাবে লেখা হবে। এটাও কিন্তু ট্রিকি একটু, গতটার মতো অর্থাৎ আগেরটার মতো একটু ট্রিকি থাকবে। দেখুন এখানে আমরা পরপর লিখে নেব HANGER, হ্যাঙ্গার, তার নিচে লিখে নিলাম MZGQDF। আমরা কিন্তু এখানে কোনো রকম ডিরেক্ট রিলেশন পাচ্ছি না, এইচ এর সাথে এম, এর সাথে জেড, এন এর সাথে জি, এরকম কিন্তু আমরা কোনো রকম ডিরেক্ট রিলেশন পাচ্ছি না। তো আমি গতটাই বলেছিলাম, অর্থাৎ আগেরটাই বলেছিলাম, আমরা যদি ডিরেক্ট রিলেশন না পাই তাহলে প্রথমটার সাথে শেষেরটা দেখব। দেখুন এম এর সাথে 3 যোগ করলে আর, এফ এর সাথে 3 যোগ করলে 9 হচ্ছে, এই রিলেশনটা হচ্ছে না। তাহলে আমরা তিনটে করে ভেঙে দেখবো, এখানে 6টা রয়েছে, তাহলে তিনটে করে ভেঙে দেখবো, অর্থাৎ আমরা তিনটে করে ভেঙে দেখছি। এবার দেখুন এরকম কোনো রিলেশন বার হচ্ছে না, তাহলে আমরা একটু কোনাকুনি চেক করবো। এম এর সাথে +1 করলে, আচ্ছা উল্টো করলাম, এন এর থেকে -1 করলে আমরা এন পাচ্ছি, এইচ এর থেকে -1 করলে আমরা জি পাচ্ছি। দেখুন আমরা রিলেশন পেয়ে গেছি। তারপর এর থেকে আমরা যদি -1 করি আমরা কিন্তু জেড পাচ্ছি। এমনই ওয়েতে জির থেকে -1 করলে এফ পাচ্ছি, আর এর থেকে -1 করলে কিউ পাচ্ছি, ই এর থেকে -1 করলে ডি পাচ্ছি। এগুলো আপনারা তখনই ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনারা এইচ, এম, এ, জেড, এন, জি এগুলোর প্রত্যেকটা নাম্বার জানেন, অর্থাৎ Q17, D4, F6, R18, E5, G7 এই নাম্বারগুলো যখন আপনি জানবেন তখনই কিন্তু অতি সহজে আপনারা এগুলোকে ক্যালকুলেট করতে পারবেন। অর্থাৎ তিনটে করে আমাদের ভেঙে ক্যালকুলেট করতে হবে। এখানেও দেখুন 6টা রয়েছে, কোনো প্রবলেম হবে না আমাদের, এবং কোনাকুনি আমাদের 1 করে কমে যাচ্ছে এবং মাঝেরটার সমান একেবারে 1 করে কমে যাচ্ছে। এবার আমরা তাহলে অ্যাক্টিভটা চেক করব। অ্যাক্টিভ চেক করলে কত হবে, ACTIVE ভাগ করে নিলাম 3টে, টি এর থেকে 1 বিয়োগ হচ্ছে 19, 19-এ এস রয়েছে, এর থেকে 1 বিয়োগ হচ্ছে, এর থেকে 1 বিয়োগ করলে এ 1-এ রয়েছে, তাহলে 26 হচ্ছে জেড, আর সি এর থেকে 1 বিয়োগ করলে বি হচ্ছে, আর এর থেকে 1 বিয়োগ করলে এইচ হচ্ছে, ই এর থেকে 1 বিয়োগ করলে ডি হচ্ছে, ভি এর থেকে 1 বিয়োগ করলে ইউ হচ্ছে। তো এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, SBZDUH। নেক্সট দেখুন, যদি কোনো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ওয়েদারকে XBFUFIS লেখা যায় তাহলে এডুকেট কীভাবে লেখা যাবে। তো এটাও দেখুন, এটাও ডিরেক্ট রিলেশন আমরা পাচ্ছি কিনা একটু চেক করব। আগে WEATHER লিখে নিই, তারপরে লিখব XBFUFIS। একবার এই সংখ্যাগুলোর দিকে একবার বা অ্যালফাবেটগুলোর দিকে একবার নজর রাখবেন, এগুলো যদি আপনি একটা ভুল লিখে ফেলেন তাহলে কিন্তু আপনার কখনোই মিলবে না, একটু লক্ষ্য রাখবেন। এখানে দেখুন ডব্লিউর সাথে এক্স +1 করলে আমরা পেয়ে যাচ্ছি, আর এর সাথে এস +1 করলে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু ই এর সাথে বি কিন্তু মিলছে না, ই এর সাথে আইও কিন্তু মিলছে না। তাহলে প্রথম এবং শেষের ডিরেকশনটা মিললো, তাহলে আমরা দেখুন মাঝখানে কটা পাচ্ছি, 1, 2, 3, 4, 5টা। তো আমরা এখানে যে মাঝখানটা ভাগ করে নেবো সেটাই কিন্তু পসিবল হচ্ছে না। তাহলে এখানে আবার একটা জিনিস দেখতে পাচ্ছেন, টি এর সাথে আপনারা +1 করলে ইউ পাচ্ছেন, অর্থাৎ প্রথমটা, চতুর্থটা এবং তারপরে ষষ্ঠটা, এগুলো কিন্তু +1 করলে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ প্রথম এবং পরেরটার মাঝে 2টো গ্যাপ থাকছে, সেগুলোর মধ্যে +1 করলে পাচ্ছি। তো এবার এদিকে দেখুন, এরপরে বি +1 করলে পাচ্ছি, এর পরে এ +1 করলে পাচ্ছি, অর্থাৎ প্রথমটা এবং শেষেরটা আমরা +1 করছি এবং একেবারে মাঝেরটা আমরা +1 করছি। আর তার মাঝে যে 2টো করে থাকছে সেগুলো একটু ক্রস চেক করলে আপনারা পেয়ে যাবেন, +1 করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে দেখুন এইচ এর পরে আই, ই এর পরে এ। সিম্পল ওয়েতে আমরা যখন পরেরটা দেখব এডুকেট, তখন কিন্তু আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন আমরা এডুকেট লিখে নিই, EDUCATE, এডুকেট। তো এখানে দেখুন ই এর সাথে 1 যোগ হচ্ছে, এখানে ই এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে, এফ,
এখানেও এর সাথে 1 যোগ করছেন এফ, মাঝেরটা কোনটা, এখানে এপাশে 3টে এপাশে 3টে, মাঝেরটা সি, সি এর সাথে 1 যোগ করছেন ডি হচ্ছে। এবার দেখুন এখানে আমাদের ক্রস করতে হয়েছিল, ইউ এর সাথে 1 যোগ করছেন কি হচ্ছে ইউ 21, 1 যোগ করলে 22-এ কী আছে 22-এ আছে ভি, ডি 4-এ 1 যোগ করলে 5 হচ্ছে ই, তার মানে এর সাথে 1 যোগ করলে বি আর টি এর সাথে 1 যোগ করলে এখানে আমরা পাচ্ছি ইউ। তাহলে এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, এফ ভি ই ডি ইউ বি এফ, এটাই কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু আমাদের এই নাম্বার সিরিজগুলো সলভ করতে হবে বা অ্যালফাবেট সিরিজগুলো। যদি কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় একই রকম রয়েছে এস ও ইউ আর সিই, তো এটা আমরা অতি সহজে পেয়ে যাব এস ও ইউ আর সি, এটা দেখলেই বোঝা যাচ্ছে খুব ইজি, টি এন ভি কিউ ডি ডি। দেখুন এসের সাথে +1 করুন টি পাচ্ছেন, ও এর সাথে -1 করুন টি পাচ্ছেন, ইউ এর থেকে +1 করুন ভি পাচ্ছেন, আর এর সাথে -1 করুন, অর্থাৎ +1 -1 এই ফর্মুলা কিন্তু আমাদের এখানে কাজ করবে। তো +1 -1 এই ফর্মুলা কাজে লাগাতে গেলে জি এন্ডারের ক্ষেত্রে কী করবো, GEN DER, +1 -1 ফর্মুলা, জি এর সাথে +1 এইচ +1, ই এর সাথে -1 ডি, এন এর সাথে +1 ও ডি এর সাথে -1 কত হচ্ছে সি, ই এর সাথে +1 এফ আর আর এর সাথে -1 কিউ। কারেক্ট আনসার কী হবে, এইচ ডি ও সি এফ কিউ। নেক্সট এক্সামস, EXAM এক্সামস, এটাকে কীভাবে লেখা যায়, HADPV লেখা যায়। আচ্ছা আমাদের রিলেশন তৈরি করতে হবে এখানে, দেখুন ই কত, ই 5 নম্বরে, এইচ রয়েছে আমাদের 8 নম্বরে, তাহলে +3 করলে পাচ্ছি, এক্স রয়েছে 24, এ রয়েছে 27 নম্বরে, অ্যাকচুয়ালি এ রয়েছে 1 নম্বরে, কিন্তু আমরা যদি উল্টে একবার ঘুরে আসি তাহলে দেখতে পাবো এই 27 নম্বরে রয়েছে। তাহলে এখানেও +3 করলে, এখানেও +3 করলে এর সাথে ডি, এখানেও এম 13-তে রয়েছে আর পি রয়েছে 16-তে +3, এস রয়েছে 19-এ, ভি রয়েছে 22, এখানেও +3 করতে হবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি +3 করি তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাব। তো সেম ওয়েতে আমরা স্পুন করব, এসের সাথে +3 করলে কত হচ্ছে ভি পাচ্ছি, পি এর সাথে +3 করলে পি 16, +3 করলে এস পাচ্ছি, ও রয়েছে 15-তে, +3 করলে 18, আর আর পাবো যেহেতু দুটো, আর এন রয়েছে 14-তে, +3 করলে আমরা পাবো কিউ 17। তো কারেক্ট আনসার ভিএস আর আর কিউ। নেক্সট রয়েছে চার্জ, CHARGE, চার্জ রয়েছে এক্স এস জেড আই টি ভি। এখানে আমরা একটু চেক করব, দেখুন এই যে দেখুন সি এর অপোজিট এক্স, সি কত 3-এ, এক্স 24-এ, এটা একটা আরেকটার অপোজিট, এইচ কত 8-এ, এস 19-এ, একটা অপটার অপোজিট, দুটো যোগ করে দিন দেখবেন 27 হবে, প্রত্যেকটার ক্ষেত্রে 27 হবে। 22 আর 5 27, 20 আর 7 27, 18 আর 9 27, 1 আর 26 27, প্রত্যেকটা 27, অর্থাৎ একটা আরেকটার অপোজিট। তাহলে কেবেলের ক্ষেত্রে কী হবে, সি এর অপোজিট কি, সি এর অপোজিট এক্স, এর অপোজিট জেড, বি এর অপোজিট ওয়াই, এল এর অপোজিট 15-তে আছে ও, আর ই এর অপোজিট 22-এ আছে ভি। তাহলে এক্স জেড ওয়াই ও ভি এগুলো কিন্তু একটা আরেকটার অপোজিট। নেক্সট আমরা দেখব ডিরেকশনের জিআই কিন্তু ডব্লিউপি কনস্টেবলে দেবেই, তো এখান থেকে কোশ্চেনটা ভালো করে দেখে রাখুন, শিখে রাখুন, দেখবেন এখান থেকে কোশ্চেন আপনারা কমন পাবেন। চলুন দেখা যাক। প্রথমে বলছে নির্দেশ, নিম্নলিখিত তথ্যটি মন দিয়ে সহকারে পড়ুন। জানি কী দেওয়া রয়েছে, গাড়ি চালানোর সময় একজন ব্যক্তি পার্কিং খুঁজছিলেন, অন্য একজন ব্যক্তি তাকে নির্দেশনা দিলেন যে সোজা, দেখুন আগে আমি একটু দেখিয়ে নিই কোনটা কোন দিক। এই দিকটা হচ্ছে আমাদের ইস্ট বা পূর্ব, এই দিকটা হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম, এই দিকটা হচ্ছে নর্থ বা উত্তর, এই দিকটা হচ্ছে সাউথ বা দক্ষিণ, এই দিকটা হচ্ছে নর্থ ইস্ট, এই দিকটা নর্থ ইস্ট, এই দিকটা হচ্ছে সাউথ ইস্ট, এই দিকটা হচ্ছে নর্থ ওয়েস্ট, আর এই দিকটা হচ্ছে সাউথ ওয়েস্ট। এই দিকটা আপনারা মনে রাখবেন, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট। এইগুলো আপনারা যখন মনে রাখতে পারবেন তখনই কিন্তু আপনারা এই অঙ্কগুলো করতে পারবেন বা এই জিআইগুলো সলভ করতে পারবেন। চলুন আমরা এবারে কোশ্চেনের সাথে সলভ করব। বলছে অন্য একজন ব্যক্তি তাকে নির্দেশনা দিচ্ছিলেন পূর্ব দিকে সোজা 10 কিমি যান, অর্থাৎ পূর্ব দিক কোন দিকে, এই দিকে পূর্ব দিকে সোজা 10 কিমি যান, 10 কিমি গেলেন, তারপরে বাম দিকে ঘুরে সোজা 20 কিমি যান। এবার আপনি পূর্ব দিকে মুখ করুন, পূর্ব দিকে মুখ করে বাঁ দিক কোনটা, উত্তর দিকে হয়ে যাচ্ছে, তাই উত্তর দিকে বলেছে আপনি 20 কিমি যান, উত্তর দিকে বলেছে এবার 20 কিমি যেতে, ঠিক আছে। আবার বলেছে বাম দিকে ঘুরে আপনি 5 কিমি যান, বাম দিক কোনটা, উত্তর দিকে মুখ করে বাঁ দিক মানে পশ্চিম দিক,
পশ্চিম দিকে 5 কিমি যাচ্ছেন, এটা 5 কিমি যাচ্ছেন। তারপর বলছে আবার বাম দিকে ঘুরে 5 কিমি যান, আবার বাম দিকে ঘুরে, এবার আপনি পশ্চিম দিকে ঘুরে বাম দিক কোনটা হবে? দক্ষিণ দিক বাম দিক হবে, তো আবার 5 কিমি গিয়েছেন। এবং তারপরে ডান দিকে ঘুরে পার্কিংয়ে পৌঁছতে আরও 5 কিমি যান। এবার দক্ষিণ দিকে ফিরে আরও 5 কিমি, যদি দক্ষিণ দিকে ফিরে যদি ডান দিক দেখেন, তাহলে এই যে আবার ওয়েস্ট হবে বা পশ্চিম দিক হবে, সেখানেও কিন্তু তিনি 5 কিমি গিয়েছেন। তাহলে বলছে তিনি যে অবস্থান থেকে নির্দেশনা চেয়েছিলেন সেখান থেকে পার্কিং ন্যূনতম দূরত্ব কত। দেখুন এই পজিশনটা 5 কিমি, এইটা 5 কিমি, টোটাল এখানে এইভাবে কিন্তু 10 কিমি দূরত্ব অতিক্রম হয়ে গেল। তাহলে এই পজিশন থেকে এই পজিশনের দূরত্বই কিন্তু ন্যূনতম দূরত্ব। তো অ্যাকচুয়ালি এটা টোটালটা কত ছিল? টোটালটা ছিল 20, তার থেকে এখানে 5 বিয়ে হয়ে গেল। এই যে 5, এখান থেকে এইটা, এই 5টা বিয়ে হয়ে গেল। তো 20 থেকে 5 বাদ দিলে কত হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে 15। তাহলে 15 কিমি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব, বলছে পশ্চিম দিকে হাঁটতে হাঁটতে সৃষ্টি 15 কিমি গিয়ে তার বাম দিকে করলেন। তো সৃষ্টি পশ্চিম দিকে হাঁটছেন, পশ্চিম দিকে হাঁটছেন, হাঁটতে হাঁটতে সৃষ্টি 15 কিমি গেলেন, পশ্চিম দিকে গেলেন 15 কিমি। তারপরে তিনি বাম দিকে গেলেন, পশ্চিম দিকে ফিরে বাম দিক মানে কি সাউথ, দক্ষিণ দিকে ফিরলেন। দক্ষিণ দিকে তিনি একই দিকে 12 কিমি হাঁটলেন, দক্ষিণ দিকে তিনি কত হাঁটলেন? 12 কিমি। তারপর বললেন তারপর ডান দিকে খুললেন, দক্ষিণ দিকে মুখ করে ডান দিক অর্থ কী? আবার পশ্চিম দিক, পশ্চিম দিকে আবার তিনি কত গেলেন? 7 কিমি। তারপর তিনি পশ্চিম দিকে 7 কিমি একই দিকে হাঁটতে থাকলেন। এবার তারপর আবার ডান দিকে ঘুরলেন, পশ্চিম দিকে মুখ করে ডান দিক কথার অর্থ কী? সেটা উত্তর দিক হয়ে যাচ্ছে। উত্তর দিকে তিনি কতটা গেলেন? 6 কিমি হাঁটলেন। আচ্ছা একটু ছোটো বড় হয়ে গেল, 12টা আমি একটু বড় করে দিচ্ছি। তো এই দিকে তিনি 12 কিমি হাঁটলেন, 12 কিমি হাঁটার পরে তিনি ডান দিকে ঘুরে গেলেন, ডান দিকে ঘুরে তিনি 7 কিমি হাঁটলেন, 7 কিমি হাঁটার পরে তিনি ডান দিকে ঘুরে 6 কিমি হাঁটলেন, 6 কিমি হাঁটার পরে তিনি আবার ডান দিকে ঘুরে গেলেন, অবশেষে 7 কিমি তিনি নিজের গন্তব্যে পৌঁছলেন। আবার 7 কিমি গেলেন, এই যে 7 কিমি গেলেন নিজের গন্তব্যে পৌঁছলেন। তিনি তার প্রাথমিক অবস্থানের সাপেক্ষে কোন দিকে রয়েছেন? অর্থাৎ এই পজিশনে তিনি বর্তমানে রয়েছেন, আর তার প্রাথমিক অবস্থান এই স্থান রয়েছে। আমি একটু আগেই দেখালাম এই দিকটা কোন দিক, এই পজিশনে যদি থাকেন আর এই পজিশনে কেউ যদি থাকে তাহলে এই পজিশনটা কোন দিক? এই পজিশনে হচ্ছে সাউথ ওয়েস্ট, বা এটাকে আমরা বলতে পারি দক্ষিণ পশ্চিম দিক। তাহলে এই পজিশনটা কোন দিকে রয়েছেন? সাউথ ওয়েস্টে কিন্তু তিনি বর্তমানে রয়েছেন। আর এখানে যদি বলতো তার প্রাথমিক বর্তমান পজিশনের মধ্যে দূরত্ব কতটা, তাহলে এখানে দেখুন এইটা তিনি টোটালটা 12 কিমি, এটা 12 কিমি, তিনি এখানে কতটা অতিক্রম করেছেন? তিনি এখানে 12 থেকে 6, এইখানে 6 অতিক্রম করে ফেলেছেন। তাহলে এখানে এইটা হচ্ছে 6, এইখান পজিশন থেকে এই পজিশনের দূরত্ব হচ্ছে 6, আর এইটা কত? এটা 15। তাহলে √15 স্কোয়ার যোগ 6 স্কোয়ার বা 225 যোগ 36, সেটাই কিন্তু কারেক্ট আনসার হতো যদি জিজ্ঞাসা করা হতো কতটা দূরত্ব তিনি অতিক্রম করেছেন। নেক্সট বলছে দেখুন, রাহুল পূর্ব দিকের মন্দির থেকে তার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। তো পূর্ব দিকের মন্দির ধরলাম এইটা, এটা পূর্ব দিকের মন্দির। রাহুল পূর্ব দিকের মন্দির থেকে তার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। অ্যাকচুয়ালি কিন্তু বলেননি কোন দিকে হাঁটা শুরু করলেন, তিনি মন্দির থেকে শুরু করে 10 মিটার যান, অর্থাৎ পূর্ব দিকে তিনি 10 মিটার যাচ্ছেন, পূর্ব দিকের মন্দির যেহেতু, তো 10 মিটার তিনি মন্দির থেকে যান। তারপর ডান দিকে ঘুরে 4 মিটার হাঁটেন, তারপর ডান দিকে ঘুরলেন, ডান দিক মানে সাউথ হবে, সাউথে ঘুরে 4 মিটার হাঁটলেন। তারপর আবার ডান দিকে ঘুরলেন, আবার ডান দিক মানে কি? ওয়েস্ট হবে, আবার ডান দিকে ঘুরে তিনি 8 মিটার হাঁটলেন, তিনি 8 মিটার হাঁটলেন, 8 মিটার হাঁটেন। তারপরে তিনি তার বাম দিকে ঘুরে 6 মিটার, বাম দিক মানে কি? বাম দিক মানে ওয়েস্ট, সাউথ, বাম দিকে ঘুরে 6 মিটার হাঁটলেন। 6 মিটার হাঁটার পরে তিনি ডান দিকে ঘুরে 2 মিটার হাঁটলেন, ডান দিক আবার কোনটা? ডান দিকে এইটা হয়ে যাচ্ছে, 2 মিটার হাঁটলেন। এরপর তারপরে আবার তার ডান দিকে ঘুরে 8 মিটার হাঁটলেন। তারপর ডান দিক কোনটা? উত্তর দিক, ডান দিকে ঘুরে তিনি 8 মিটার, ডান দিকে ঘুরে তিনি 8 মিটার আবার হাঁটলেন, 8 মিটার আবার হাঁটলেন। তিনি আবার তার বাম দিকে ঘুরে 20 মিটার হাঁটলেন। আচ্ছা এত ডান দিক বাম দিকে, এবার আপনার আবার বাম দিকে ঘুরে বলেছে 20 মিটার হাঁটলেন, এবং অবশেষে বাম দিকে ঘুরে 6 মিটার হেঁটে তার বাড়ির সামনে গেটে পৌঁছান।
বাম দিকে ফিরে আবার বাম দিকে ফিরলো, বাম দিক মানে সাউথ, সাউথে ফিরে 6 মিটার হেঁটে তার বাড়ির সামনে গেটের সামনে পৌঁছান। মন্দিরের সাপেক্ষে বাড়িটা তার কোন দিকে অবস্থা? তাহলে মন্দির এই পজিশানে রয়েছে, বাড়ি এই পজিশানে রয়েছে, তাহলে অবশ্যই এটা কি, আমি একটু আগে দেখালাম এই পজিশনটা কী হবে, এই পজিশনটা সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্টে রয়েছে। মন্দিরের সাপেক্ষে বাড়ি সাউথ ওয়েস্টে বা দক্ষিণ পশ্চিমে রয়েছে। নেক্সট দেখব, পরেরটা দেখুন। পরেরটা বলছে পূর্ব দিকে মুখ করে একজন লোক তার ডান দিকে ঘুরে। পূর্ব দিকে মুখ করে, এই দিকে পূর্ব দিক মুখ করে রয়েছে, এই দিকটা পূর্ব দিক, এই দিকটা পূর্ব দিক। পূর্ব দিকে মুখ করে একজন লোক তার ডান দিকে, ডান দিক মানে দক্ষিণ দিকে ঘুরছে, দক্ষিণ দিকে ঘোরে এবং 10 কিমি হেঁটে তার ডান দিকে ঘোরে। 10 কিমি সে হাঁটলো আবার তার ডান দিকে। তো দক্ষিণ দিকে মুখ করে ডান দিক কোনটা? পশ্চিম দিক হবে। ডান দিকে ঘুরে আবার সে 10 কিমি যাচ্ছে। তারপরে সে তার বাম দিকে ঘুরে 25 কিমি হাঁটে। বাম দিক মানে কি? পশ্চিম দিকে মুখ করা অবস্থায় বাম দিক কথার অর্থ দক্ষিণ দিক। দক্ষিণ দিকে মুখ করে সে 25 কিমি হাঁটে। এখান থেকে সে তার আবার বাম দিকে ফেরে। দক্ষিণ দিকে মুখ করে বাম দিক মানে কি? দক্ষিণ দিকে মুখ করে বাম দিক মানে পূর্ব দিকে হয়ে যাচ্ছে। পূর্ব দিকে সে 25 কিমি আবার হাঁটে। এখান থেকে সে তার বাম দিকে ঘুরে 30 কিমি হাঁটে। তার বাম দিক, পূর্ব দিকে মুখ করে বাম দিক কথার অর্থ তার উত্তর দিকে মুখ করে উত্তর দিকে হাঁটবে। উত্তর দিকে সে 30 কিমি হাঁটছে। আচ্ছা, একটু বেশি হয়ে গেল। উত্তর দিকে 30 কিমি হাঁটছে। তারপর সে 35 কিমি হেঁটে উত্তর দিকে ঘুরে, আচ্ছা এখানে বলেছে তার বাম দিকে ঘুরে 30 কিমি হেঁটে যায়। তারপর সে 35 কিমি হেঁটে উত্তর দিকে ঘুরে অবশেষে তার বাম, আচ্ছা কোশ্চেনের মধ্যে ফল্ট রয়েছে দেখুন। এখানে বলছে এখানে থেকে সে তার বাম দিকে ঘুরে 30 কিমি হাঁটলো, এই 30 কিমি পজিশনে আসলো। তারপরে সে 35 কিমি হেঁটে উত্তর দিকে ঘুরে, 35 কিমি হেঁটে মানে এই দিকে আরও 35 কিমি হাঁটতে হবে। তারপর সে উত্তর দিকে মুখ করে, সে তো অবশ্যই একই পজিশনে রয়েছে। তো যাই হোক, কোশ্চেনে একটু ফল্ট রয়েছে। যদি আমি নিজে ভুল করে থাকি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে থাকবেন। হয়তো ক্যালকুলেশনে ভুল থাকতে পারে, তবু আমি একবার চেক করে নিচ্ছি। দেখুন কি বলছে, বলছে পূর্ব দিকে মুখ করে একজন লোক তার ডান দিকে ঘোরে। পূর্ব দিকে মুখ ছিল, সে ডান দিকে ঘুরছে। ডান দিকে মানে কি? দক্ষিণ দিকে ঘুরলো। দক্ষিণ দিকে সে 10 কিমি হাঁটলো। তারপর সে তার ডান দিকে ঘুরে অর্থাৎ পশ্চিম দিকে ঘুরে আরও 10 কিমি হাঁটলো। তারপরে সে তার বাম দিকে ঘুরে 25 কিমি হাঁটলো, অর্থাৎ তার বাম দিকে দক্ষিণ দিকে মুখ করে 25 কিমি সে হাঁটলো। এখান থেকে সে তার বাম দিকে ঘুরে 30 কিমি হেঁটে যায়। তারপর সে 35 কিমি হেঁটে উত্তর দিকে, সে যদি উত্তর দিকে মুখ করে 35 কিমি হাঁটতো কথাটার একটা মানে দাঁড়াতো, নাহলে কিন্তু এখানে অ্যাকচুয়ালি মানে দাঁড়াচ্ছে না। আমরা নেক্সট কোশ্চেনে মুখ করে যাব। যদি আপনারা ভুল খুঁজে পান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট দেখব, বলছে এখানে সোহম উত্তর দিকে 37 মিটার হাঁটে। উত্তর দিকে সোহম 37 মিটার হাঁটছে, উত্তর দিকে 37 মিটার হাঁটলো। সে তার ডান দিকে 23 মিটার হাঁটার পরে আবার সে তার ডান দিক ঘুরে 35 মিটার হাঁটে। তার ডান দিকে সে 23 মিটার হাঁটলো, তারপর সে তার আবার ডান দিকে ঘুরে 37 মিটার হাঁটে। পুনরায় সে তার বাঁ দিকে ঘুরে বাঁ দিকে ঘুরে, এটা 19 মিটার আছে। পুনরায় সে তার বাঁ দিকে ঘুরে 19 মিটার সে হাঁটছে। 19 মিটার সে বাঁ দিকে ঘুরে হাঁটলো। তারপরে সে দক্ষিণ দিকে ঘুরে 10 মিটার হাঁটে। দক্ষিণ দিকে ঘুরে 10 মিটার হাঁটে। প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে সে কোন দিকে রয়েছে? তো এই পজিশনটা আমি কি বলেছিলাম, এই পজিশনটা হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্ট মানে কি? দক্ষিণ পূর্ব। তো এটা তিনি, তাহলে সে তার প্রারম্ভিক পজিশনের থেকে দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট পজিশনে রয়েছে। নেক্সট আমরা দেখব ব্লাড রিলেশন। এখান থেকে দুটো কোশ্চেন আপনি ধরে রাখুন, ব্লাড রিলেশন থেকে দুটো কোশ্চেন আসার চান্স কিন্তু খুবই বেশি। চলুন, এখানে বলছে এ বি সি ডি ই এবং এফ এর 6 জনের একটি পরিবারে সি হলো বি এর পিতা। এ বি সি ডি ই এফ এটা একটা ফ্যামিলি, সেখানে বলেছে সি বি এর পিতা। সি বি এর পিতা। আচ্ছা, আমি কয়েকটা স্লাইড একটু অ্যাড করে দিই, একটা স্লাইড অ্যাড করে দিচ্ছি। এই কোশ্চেনের পরে স্লাইডগুলো আমরা একবার চোখ বুলিয়ে নেব। বলছে সি হলো বি এর পিতা। সি ফাদার কার? বি এর। যার সাথে রিলেশন বলছে সেই দিকে চিহ্ন দেবেন। সি হলো বি এর পিতা। এ হলো এফ এর মা। এ কে? এফ এর মম। বলেছে ডি বি এর পুত্র। ডি বি এর পুত্র। বি এর পুত্রের নাম কি? ডি এর পুত্রের নাম সন ডি। ডি বি এর পুত্র এবং ই হলো বি এর স্ত্রীর শাশুড়ি। ই হলো বি এর স্ত্রী, বি এর ওয়াইফ। তার নাম এখানে বলা নেই। ই হলো বি এর স্ত্রী, তার শাশুড়ি। তার শাশুড়ি অর্থাৎ বিয়ের মা। বিয়ের মা,
বিয়ের মম, কে সেটা? সে হলো ই। আরেকবার রিপিট করছি, এখানে বলেছে সি বিয়ের বাবা, তীর চিহ্ন দিলাম যেহেতু সি বিয়ের সাথে রিলেশান। এখানে বলেছে বিয়ের স্ত্রী, বিয়ের স্ত্রীকে বিয়ের স্ত্রী তার শাশুড়ি, বিয়ের স্ত্রীর শাশুড়ি মানে কি? বিয়ের নিজের মা, বিয়ের নিজের মা কী হচ্ছে? বিয়ের নিজের মা ই। এফ হলো ডি এর বোন, এফ তাহলে মহিলা এখানে জেনে রাখলাম, এফ হলো ডি এর বোন। এই যে এখানে আমাদের ডি আঁকা রয়েছে, তো ডি এর বোন হচ্ছে সিস হলো এফ। আর সি কীভাবে ই এর সাথে সম্পর্কিত? তাহলে বলছে এই যে সি এর সাথে ই এর রিলেশান কী? দেখুন বিয়ের মা তার সাথে সি এর বিয়ের বাবার রিলেশান, তো বিয়ের বাবা অবশ্যই বিয়ের মার হাজব্যান্ড বা স্বামী, তো এখানে কারেক্ট আনসার কী হবে? হাজব্যান্ড বা স্বামী। আশা করি বোঝা গেল। আর একবার রিপিট করছি, বিয়ের বাবা এখানে সি বলে দিয়েছে, বিয়ের স্ত্রীর শাশুড়ি, বিয়ের স্ত্রীর শাশুড়ি মানে কি? বিয়ের স্ত্রীর শাশুড়ি মানে বিয়ের মা, তাহলে বিয়ের মার সাথে বিয়ের বাবার সম্পর্ক কী? হাজব্যান্ড ওয়াইফ। অর্থাৎ এখানে কি বলেছে? সি কীভাবে ইয়ের সাথে রিলেটেড, সি কীভাবে ইয়ের সাথে রিলেটেড বলতে এখানে বোঝানো হচ্ছে সি ইয়ের কী হয়। সবসময় একটা জিনিস মনে রাখবেন, পরীক্ষায় অনেকে গুলিয়ে ফেলেন যে এখানে সি কীভাবে ইয়ের সাথে রিলেটেড, এই টাইপের কোশ্চেন থাকলে অনেকে করেন সি ইয়ের কে হয়, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, কিন্তু অনেকে আবার করেন ই সি এর কে হয়, ই সি এর কে হয় সেটা কিন্তু ওয়াইফ হবে। অপশানে কিন্তু ওয়াইফও দেওয়া থাকবে, আপনারা যদি ওয়াইফ লেখেন একদম পুরোপুরি ভুল। সি এর সাথে ই কীভাবে রিলেটেড বা সি এর সাথে ই কীভাবে সম্পর্কিত, এর অর্থ হচ্ছে সি ই এর কে হয়, প্রথমটি দ্বিতীয়টির কী হয়। এবার দেখুন রিলেশনটা একটু দেখে নিন। ছেলের বউ সন্স ওয়াইফ, তাকে ডটার ইন ল বলে। ডটার্স হাজব্যান্ড সন ইন ল বলে, অর্থাৎ জামাই। তারপর ব্রাদার্স ওয়াইফ সিস্টার ইন ল বলে। সিস্টার্স হাজব্যান্ড ব্রাদার ইন ল বলে, মানে আর হাজব্যান্ডস ব্রাদার সেটাকে ব্রাদার ইন ল বলে। ওয়াইফস ব্রাদার ব্রাদার ইন ল বলে, অর্থাৎ শ্যালক। ব্রাদার্স সন, শ্যালক থেকে কিন্তু প্রচুর অঙ্ক দেয়। ব্রাদার্স সন ভাইয়ের ছেলে, তাকে নেফিউ বলে। ব্রাদার্স ডটার তাকে নিজ বলে। সিস্টার্স সন তাকে নেফিউ বলে। সিস্টার্স ডটার নিজ বলে। এগুলো কিন্তু একবার মুখস্থ হওয়া চাই এবং আপনাদের জানা চাই। ফাদার্স ফাদার তাকে গ্র্যান্ডফাদার বলে। ফাদার্স মাদার গ্র্যান্ডমাদার বলে। ফাদার্স সিস্টার আন্ট বলে। ফাদার্স ব্রাদার আঙ্কেল বলে। চিলড্রেন অফ আঙ্কেল কাজিন বলে। চিলড্রেন অফ আন্ট কাজিন বলে। ওয়াইফ অফ আঙ্কেল আন্ট বলে। হাজব্যান্ড অফ আন্ট আঙ্কেল বলে। এবার চলুন আমরা নেক্সট কোশ্চেনে যাবো। এখানে বলছে দেখুন এন হলো আর এর ভাই, এন কে ব্রাদার অফ আর। এখানে আবার বলে দিয়েছে এন আর এর ভাই যে পুরুষ, অর্থাৎ আর এখানে মেল, তাহলে আরটা প্লাস দিলাম। এন এবং এস হলো দম্পতি, এন এবং এস, এস তো বলেই দিয়েছে যে এখানে পুরুষ, কারণ এখানে বলেছে এন ব্রাদার, তাহলে এন অবশ্যই পুরুষ, তাহলে এন এবং এস হলো দম্পতি, অর্থাৎ এনের ওয়াইফ হচ্ছেন এই যে এস, মাইনাস দিয়ে দিলাম মহিলা তাই। এইচ হলো এসের ভাই, এইচকে এইচ এসের ব্রাদার, এইচ হলো এসের ব্রাদার। তাহলে এনের সাথে কীভাবে সম্পর্কিত? তাহলে এইচ কীভাবে এনের সাথে সম্পর্কিত, অর্থাৎ এইচ এনের কী হয়? এইচ এনের কী হয়? এনের ওয়াইফ, ওয়াইফের ভাই, ওয়াইফের ভাই কী বলছে এখানে দেখুন, একবার দেখে নিন কোথায় গেল। ওয়াইফ ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল মানে কি? শ্যালক, তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে? এখানে শ্যালক হবে। এখানে বলেছে এইচ কী হবে এনের সাথে সম্পর্কিত, অর্থাৎ এইচ এনের কী হয়? এন এইচের কী হয় সেটা কখনোই জিজ্ঞাসা করা হয়নি, বলা হয়েছে এইচ এনের কী হয়, এই জিনিসটা মাথায় রাখবেন, কারেক্ট অ্যান্সার শ্যালক হবে। নেক্সট বলছে মনোরমা হলেন বাল্মীকি স্ত্রী। মনোরমা ওয়াইফ কার? বাল্মীকি, এবং শিপ্রার শাশুড়ি। মনোরমা হচ্ছেন বাল্মীকি স্ত্রী এবং শিপ্রার শাশুড়ি, অর্থাৎ মনোরমার যে সন তার ওয়াইফ, তার নাম কি? তার নাম হচ্ছে শিপ্রা। শিপ্রার হাজব্যান্ডের মাদার হচ্ছে এই যে মনোরমা। আবার বলেছে রোহিত শিপ্রার স্বামী, তাহলে এই সনের নাম কি বলে দিয়েছে? রোহিত শিপ্রার স্বামী এবং শিবাংশের পিতা। শিবাংশের পিতা মানে কি? শিপ্রা এবং রোহিতের সন্তানের নাম কি? শিবাংশ, এটা সন। তাহলে বলেছে শিবাংশ বাল্মীকির সাথে কীভাবে সম্পর্কিত, অর্থাৎ শিবাংশ বাল্মীকির কী হয়? তো বাল্মীকিরও ছেলে অবশ্যই রোহিত, যেহেতু বাল্মীকির
ওয়াইফ হচ্ছেন এই যে মনোরমা, মনোরমার ছেলে হচ্ছে রোহিত, তাহলে বাল্মীকিরও ছেলে রোহিত, তাহলে বাল্মীকির ছেলের ছেলে কে হবে? বাল্মীকির ছেলের ছেলে হবে নাতি বা নাতনি। কিন্তু কারণ এখানে কি শিবাংশু কিন্তু বলে দেয় না এটা পুরুষ না মহিলা, সেহেতু কিন্তু এটা নাতি বা নাতনি হবে। নামের ওপরে যাবেন না, হয়তো অনেক সময় নাম দেওয়া থাকবে, রাজ নাম দেওয়া থাকবে, তবুও কিন্তু এখানে একটা অপশান থাকবে, একটা থাকবে নাতি, একটা থাকবে নাতনি, আর একটা থাকবে নাতি বা নাতনি। কারেক্ট আনসার হবে নাতি অথবা নাতনি। এই টাইপের কোশ্চেনগুলো গুলিয়ে ফেলবেন না। নেক্সট বলছে সোহেল ও সলমান একে অপরের ভাই। সোহেল এবং সালমান একে অপরের ব্রাদার। কাব্যা এবং কবিতা একে অপরের বোন। কাব্যা অ্যান্ড কবিতা একে অপরের সিস্টার। সোহেলের পুত্র হলো কবিতার ভাই। সোহেলের পুত্র সন কবিতার ভাই। তাহলে এই যে কাব্য, সেও সোহেলের যে ছেলে তার ভাই, তার বোন। তাহলে সালমান কাব্যার সাথে কীভাবে সম্পর্কিত? কাব্যার বোন কবিতা, কবিতার ভাই সোহেলের পুত্র, তার মানে কি কাব্যারও ভাই সে সোহেলের পুত্র। তাহলে কাব্যার বাবার নাম কি? কাব্যার বাবার নামে সোহেল। কাব্যার বাবার ভাই মানে কে হবে? আঙ্কেল বা কাকা বা জ্যাঠা, কাকা বা জ্যাঠা যেরকম একটা হবে, অথবা আঙ্কেল হবে। এগুলো আমি রিলেশনটা দেখাচ্ছি। ফাদার্স ব্রাদার কারেক্ট অ্যান্সার কী হবে? আঙ্কেল। তো এইভাবেই কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো সলভ করতে হবে। তো এখান থেকে দুটো কোশ্চেন সাধারণত দেখা যায় ব্লাড রিলেশন। আমি আরও ব্লাড রিলেশনের কোশ্চেন সলভ করাবো যাতে আপনাদের একেবারে মাথার ভিতরে গেঁথে যায়। তো আপাতত আমরা এই কয়েকটা কোশ্চেন দেখলাম, 30টা দেখলাম। আরও 4টি লেকচারের মাধ্যমে আমরা 150+ জিআই কিন্তু সলভ করাবো, এবং ধীরে ধীরে আপনাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন খুবই ইজি লাগবে এবং আপনারা কিন্তু পরীক্ষায় আরও ভালো অ্যাটেম্প্ট করতে পারবেন। চলুন, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।